ওকে আচ্ছা আজকে যেটা বলবো সেটা আমাদের এই টপিকটা ছিল কম্পিউটারের ক্যাটাগরিজের উপর, তাই না? হ্যাঁ, আমরা কম্পিউটারের ক্লাসিফিকেশন করছি কয়টা টাইপে, বাই টাইপ, বাই সাইজ আর কি বাই পারপাস। আমরা আগের ক্লাসে টাইপ এন্ড কি পারপাস অনুযায়ী আমরা দেখছি। আজকে যেটা দেখবো যে এটা সাইজের ভিত্তিতে এটাকে কয়টা ভাগে ভাগ করছে। এইটা একদম বেসিক যে এটাকে চারটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো মাইক্রো, একটা হলো মিনি, একটা হলো মেইন ফ্রেম আর একটা কি সুপার। অ্যাকচুয়ালি শুধু সাইজ না, এদের সুপারের সাথে এদের আপনার সাইজের সাথে সাথে এদের কাজ বা এদের কর্মকাণ্ডেরও কিছু চেঞ্জ দেখা যায়। ওকে, সো আমরা আপাতত এই বেসিকটা পড়ার আগে আমি ট্রাই করি একটা স্টোরির মাধ্যমে যদি এটা বোঝানোর ট্রাই করি তাহলে দেখি ইজি হয় কিনা, কারণ থিওরিতে একটা টাইমে বোরিং হয়ে যাবে, কিন্তু আমি ট্রাই করতেছি যে দেখি একটা স্টোরির মাধ্যমে এটাকে আপনাদের কনভার্ট করতে পারি। চিন্তা করেন আপনাদের একটা ফ্যামিলিতে 4 ক্যাটাগরির মেম্বার্স আছে। 4 ক্যাটাগরির মেম্বার্স আছে। একদম ছোট বাচ্চা, ওকে, সেকেন্ড অফ অল হলো কি একটু বড় একজন পারসন, থার্ড অফ অল কি আরো বড় পারসন, আর সবার উপরে যে থাকে যে কর্তৃত্বের ফ্যামিলিটা থাকে, হয় মা অথবা বাবা, যে সবকিছু ম্যানেজ করে। তো আমরা 4টা ক্যাটাগরি পেলাম না? তো ধরেন যে ছোট, তার মাধ্যমে আমরা সব ছোট ছোট কাজগুলা করাতে পারি বা ছোট ছোট জিনিসগুলা করতে পারি। যেমন যে ছোট তাকে নিয়ে আমরা অবভিয়াসলি ছোট তাকে আমরা কোলে করে যে কোনো জায়গাতে নিয়ে যেতে পারবো, তাই না? ওকে, এখন চিন্তা করেন যখন আমাদের এই ছোট মানে যে পার্সনটা আছে তাকে নিয়ে আমরা বাইরে যাই, বা এর মেমোরিটা কতটুকু থাকা উচিত? এর মেমোরিটা কি সবচেয়ে কম থাকা উচিত না? কারণ সে ছোট, তার প্রসেসিং ক্ষমতা অন্যদের তুলনায় অবভিয়াসলি কম হবে, তাই না? যে কারণ সে অবভিয়াসলি এত কমপ্লেক্স ডাটার মধ্যে থেকে যায় না। এখন তাকে দিয়ে আমরা সকল সিম্পল কাজগুলো বা পার্সোনাল ইউজেসের জন্য আমরা কাজ করাতে পারি। এরপর যে আছে সে হলো সেকেন্ড ওয়ান। ওকে, এ হলো ছোট থেকে একটু বড়। চিন্তা করেন সে হলো আচ্ছা, আমি মনে হয় আপনাদের এই কথা আগেও বলছিলাম একবার, আজকে আবারও বলি, কাইন্ডলি কথা বললে বাইরে যেয়ে কথা বলেন, অ্যাটেন্ডেন্স দিয়ে কথা বলেন। আপনাদের আমি অ্যাটেন্ডেন্স নিয়ে কখনো কোনো প্যারা দিই না, ঠিক আছে? বেয়াদবি করবেন না। অ্যাটেন্ডেন্স দিয়ে আমি কখনো কোনো প্যারা দিই না। আপনাদের ইচ্ছা না করলে যান। যেটা বলতেছিলাম যে আপনাদের যখন সেকেন্ড পার্সনটা আসছে, ধরেন ক্লাস 8-9 এ পড়ে, তাকে দিয়ে আমরা ওই ছোট বাচ্চাটাকে যতটুকু দিয়ে কাজ করাতে পারতাম তার চেয়ে একটু হাই লেভেলের কাজ করাতে পারি না? কারণ তার সাথে সাথে সে একটু ম্যাচিউর হয়েছে, একটু বোঝা শুরু করছে, কিন্তু তাকে দিয়ে এখনো আমরা কি কোনো কমপ্লেক্স কাজ করাতে পারবো না? ইভেনচুয়ালি এই ছোট যে ক্লাস 8 এ পড়ে তাকেও যে কোনো জায়গায় নেওয়াটা ইজি, তাকে বললেই সে চলে যাবে, তাই না? ছোটবেলায় আমরা কোনো ডিসিশন মেক করতে পারতাম না, দাওয়াত আছে চল যাবে, আপনাকে কোনোভাবে কোনো একটা লুক দিয়ে নিয়ে যেত, ওভার মেকআপ হোক, ছোট ছেলেদের হলো কি জানি ব্লেজার হোক, যে কোনো একটা দিয়ে টান দিয়ে চলে নিয়ে যেত। তার মানে কি আপনার এ যে কোনো জায়গায় যেতে পারতেছে, কিন্তু তার কাজটা কি হচ্ছে? তার কাজটা হচ্ছে বেটার দেন একদম যে ছোট তার থেকে, তাই না? এরপরে যে আছে যে ধরেন বাড়ির সবচেয়ে বড় পার্সনটা, মানে বড় পার্সন বলতে এই জেনারেশনের মধ্যে যে বাড়ির বড় মেয়ে বা বড় ছেলে থাকে না, তার মতো একজন পার্সন। সে করে কি সবকিছুর প্ল্যান করে। দেখেন যে সবচেয়ে বাড়ির বড় ছেলে বা বড় মেয়ে হয়, ম্যাক্সিমাম টাইম দেখবেন কি তারা কি করে, বাড়ির যে কোনো প্ল্যানিং এ হেল্প করে, অর্গানাইজেশনে হেল্প করে, প্ল্যানিং এ হেল্প করে, তাই না? যে একদম হ্যাঁ, যেমন স্যার আমি স্যার আপনার বাড়ি বড় ছেলে, তার মানে কি আপনি দেখেন যে আপনি আলটিমেটলি প্ল্যানিং এর সকল কিছুতে হেল্প করতে পারবেন। আর লাস্টে যে থাকে সে কে? আমাদের যে সবচেয়ে উপরে থাকে সে কি? বাবা অথবা মা। তারা আমাদের কি করে? সব কিছুতে মেইনটেইন করতে হেল্প করে না, বা সব কিছুকে আমাদের যেমন কোনো obviously মা বা বাবারা বলে যে ওখানে যাইস না, এখানে বিপদ হতে পারে, বা এটা কর, এটা করলে ভালো হতে পারে, এই টাইপের ইনস্ট্রাকশন বা ফোরকাস্টিং গুলো করে থাকে না? ঠিক
এই যে স্টোরিটা বললাম তারা করে কি একদিন একটা পার্টি অ্যারেঞ্জ করে বা একটা কার্নিভাল অ্যারেঞ্জ করে। ওকে, এই কার্নিভালে 4টা স্টেপ আছে। তারা একটা পয়েন্টে কি করে, টিকিট প্রিন্ট করতে হবে না, যারা যারা কার্নিভালে আসবে তাদের টিকিট দিতে হবে না, ওই টিকিটটা প্রিন্ট করালে একদম যে ছোট তাকে দিয়ে, কারণ ওর দ্বারা কোনো কমপ্লেক্স কাজ হবে না। ও ম্যাক্সিমাম কি করতে পারে, টিকিটগুলো প্রিন্ট করে হাতে ধরে একজনকে দিতে পারে। এই যে সেকেন্ড মোস্ট বড় ছিল দ্বিতীয়তে, সে কি করবে, কাদের কাদের লিস্ট করবে সেই লিস্টটা সে ম্যাক্সিমাম বানাতে পারে, অথবা টিকিট ডিস্ট্রিবিউশনের কাজ করতে পারে, যে আমি এত মানুষকে টিকিট দিছি। ওকে, জাস্ট এইটুক ডাটা রাখতে পারে। থার্ড যে সে কি করতে পারে, পুরা কার্নিভালের কোন কোন সেক্টরে কোন কোন সেগমেন্ট হবে সেগুলো সে কি করতে পারে, ডিসাইড করতে পারে, প্ল্যানিং করতে পারে। আর অ্যাকচুয়ালি ওই কার্নিভালটা ওই দিনই করা সম্ভব নাকি, নাকি ওই দিনকার কোনো ওয়েদারের কোনো ঝামেলা আছে, ঝড় হবে নাকি, বা এই টাইপের ফরকাস্টিং গুলো কে করতেছে, বা আদৌ ওই ডেটে ফালানো উচিত নাকি বাবা মা করতেছে। এই পুরো স্টোরিটা যদি আপনাদের বুঝা হয়ে থাকে, আমাদের আলটিমেটলি কম্পিউটারের সাথে এই সেম জিনিসটা হয়। কম্পিউটারে আমরা 4টা সাইজ অনুযায়ী কথা বলছিলাম, এর মধ্যে যেটা ফার্স্ট সেটা কি, মাইক্রো কম্পিউটার, সেকেন্ডে মিনি কম্পিউটার, থার্ডে মেইন ফ্রেম, ফোর্থে সুপার। মাইক্রো হলো যাকে আমরা সবচেয়ে কি বলছিলাম, ছোট বলছিলাম। মিনিকে যে সেকেন্ড মোস্ট ছোট, ক্লাস 8 এ পড়ে, 8 এ পড়ে আমরা। তারপর মেইন ফ্রেম কাকে বলছিলাম, মেইন ফ্রেম বলছিলাম যে এই তিনজনের মধ্যে সবচেয়ে বড় ছেলে বা বড় মেয়ে। হ্যাঁ, আর যেটা সুপার কম্পিউটার তাকে আমরা কি বলছিলাম, যে আমাদের বাবা মা। ওকে, এই কম্পিউটারটা এই ক্যাটাগরিতে যদি আপনি ফালান, আপনার আর বেশি কিছু পড়া লাগবে না। আপনি এই স্টোরিটা মাথায় রাখলে আলটিমেটলি পুরা এই সাইজের ভিত্তিতে কম্পিউটারের ক্লাসিফিকেশন করতে পারেন। যেমন এখানে কি বলছে যে মিনি কম্পিউটার, মাইক্রো কম্পিউটারটা অ্যাকচুয়ালি কি হিসাবে কাজ করা হয়, আমাদের পার্সোনাল পারপাসে কাজ করা হয়, এবং এটার মধ্যে আমাদের হাই লেভেলের আহামরি কাজ করা হয় না। যেমন একটা ল্যাপটপ থেকে আপনি যদি হাই ইঞ্জিনিয়ার ল্যাপটপ বলেন, এখন তো হাই লেভেলের ল্যাপটপ আসছে, বাট আপনি যদি ইঞ্জিনিয়ারের ল্যাপটপের কথা বলেন বা ডেস্কটপের কথা বলেন, এটা দেখেন আপনি ল্যাপটপটা যে কোনো জায়গায় ক্যারি করতে পারতেছেন, আপনার বেসিক কাজগুলো আপনি কমপ্লিট করতে পারতেছেন, কিন্তু এইটা দিয়ে আপনি হাই লেভেলের তেমন কাজ করতেছেন না। তার মানে কি, এটা তখন কি হবে, আপনার মাইক্রো কম্পিউটার। মাইক্রো কম্পিউটারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি, এইটা আপনার সব জায়গাতে বহন করা যায়, সাইজে ছোট থাকে, এইজন্য আপনার এইটা কি কিছু স্পেসিফিক কাইন্ড অফ সফটওয়্যার থাকে, এটা দিয়ে ওইটুকের কাজই করানো যায়। যেমন আমরা ছোটটাকে দিয়ে সবচেয়ে বেশি কি কাজ করাতে পারি, টিকিট প্রিন্ট আউট করাতে পারি, এছাড়া তো আর কিছু করতে পারি না, তাই না? তারপর যে আসতেছে সে হলো আমাদের মিনি কম্পিউটার। মিনি কম্পিউটারের কাজ কি, তার থেকে একটু বেটার, কিন্তু তার স্টোরেজ এখনো কি লিমিটেড। আপনার কাছে মনে হতে পারে যে আমার পিসি তো 128 বা 256, এগুলো আপনার কাছে খুবই বেশি মনে হলো। অ্যাকচুয়ালি রিয়েল লাইফ ডাটার সাথে যদি ম্যাচ করেন, আপনার এই জায়গা কিছুই না, আপনার হাজার হাজার গিগাবাইট টেরাবাইটের হিসাব, সেখানে আপনার এই কয়টা জিবি কোনো ফ্যাক্টরি। সো মিনি কম্পিউটার হলো আপনার এমন একটা কম্পিউটার যেটা একই সাথে 2 বা ততোধিক কাজের প্রসেস করতে পারে, এবং তার ম্যাক্সিমাম আপনার 4 থেকে 200টা ইউজার এট এ টাইম সে হ্যান্ডেল করতে পারে। একদম ক্লাস 8-9 এর বাচ্চাটা যেভাবে আপনি ডিস্ট্রিবিউট করতেছেন, যে ওকে আমি ধরেন কার্নিভালে 200 জনকে আমি টিকিট দিব, এট এ টাইম তার এইটুকুই ক্ষমতা। ওকে, কিন্তু অ্যাজ ইউজুয়াল কি তার মেমরি হাবটা অত ইম্পর্টেন্ট বা আহামরি কিছু না। একটু কি বুঝতে পারছেন? এবং এইটা সবচেয়ে বড় জিনিস কি, আপনি এটার ক্যারেক্টারিস্টিক্সগুলো কি, এটা একই সাথে লাইট ওয়েট, ইজি, যেভাবে আমি বলছিলাম যে ছোটটার মধ্যে এটাও লাইট ওয়েট এবং ইজি, যে কোনো জায়গায় ক্যারি করা যায়। কিন্তু এটার যেটা সবচেয়ে বেশি ফ্যাক্ট সেটা হলো এইটা আপনার কি থাকে, এটা হলো একটু বেশি সময় চার্জ থাকে। তার মানে কি এনার্জিটা এটা একটু বেশি থাকে, তাই না? এই কারণে আমরা তার থেকে একটু বেটার পারফর্ম করতে পারি বা বেটার কাজ করতে পারি। ওকে, আর এরপর যে আসে সে হলো কি আমাদের মেইন ফ্রেম কম্পিউটার। মেইন ফ্রেম কম্পিউটারটা কি, যে আমাদের ওই যে বললাম যে বাড়ির বড় ছেলে বা বড় মেয়ে,
ইম্পর্টেন্ট ডিসিশনগুলা বা ইম্পর্টেন্ট যে প্ল্যানিংগুলা সেগুলা সে কাজ করতে হেল্প করে। আপনি যদি মেইন ফ্রেম কম্পিউটারটা চিন্তা করেন, এটা আসলে কি করতেছে, একই সাথে অনেকগুলো ডাটা সিমুলেট করতেছে সাইমালটেনিয়াসলি। মানে সিমুলেট মানে কি, আপনি একটা জিনিসকে ধরে বা ধরেন আপনি একটা ব্যাংকিং ম্যানেজমেন্ট সাইট চালান বা স্কুল চালান, আপনার কাছে ওই ডাটাটা আসলো, আপনি ওইটা সিমুলেট করে দেখলেন যে আসলে কোন কোন ব্যাচে কোন কয়টা স্টুডেন্টকে আমি অ্যালাউ করব। একটা বিবিএ সেকশনে আমি 40 জনকে দিব, স্টুডেন্ট বাড়ছে 50 জনকে দেওয়া কি বেটার হবে? এই জিনিসগুলো সে ক্যালকুলেট করতে থাকে। তার মানে কি, এইটা মেইন ডিসিশনটাকে নিতে হেল্প করতেছে না, যেভাবে আমার একটা পার্টির কোন কোন সেগমেন্ট থাকতেছে, কোন কোন সেক্টর থাকতেছে, এই জিনিসগুলো অর্গানাইজ করতে হেল্প করতেছে না। ঠিক একইভাবে মেইন ফ্রেম কম্পিউটারটা সকল পরিমাণ মেইন ডিসিশনগুলো নিতে কি করে, হেল্প করে। ওকে, সবচেয়ে বড় জিনিস কি, যে আপনার এইটাতে যেহেতু আপনার কি মনে হচ্ছে অনেকগুলা ডাটা নিয়ে কাজ করতেছে না, তার মানে এটার কি মেমোরিটা অনেক বেশি হওয়ার কথা না, তাই না? যেহেতু একটা ইউনিভার্সিটি ম্যানেজ করতেছে, তার মানে কি এটার কাছে কি আছে, অনেক পরিমাণ ডাটা আছে, তাই না? অনেক পরিমাণ ডাটা থাকা সত্ত্বেও সে কি করতেছে, এই জিনিসগুলোকে আগে প্ল্যানিং ফেজে নিয়ে কাজ করতেছে। তার মানে মনে রাখতে হবে এইটার মধ্যে, আর যদি আমি বলি যে আগেরগুলোর মধ্যে সবচেয়ে সিগনিফিকেন্ট চেঞ্জ কি, এটার সাইজটা বড় হয়েছে তার প্রসেসিং ক্ষমতার কারণে, কারণ সে প্ল্যান এক্সিকিউট করে। আপনি কি কখনো ক্লাস 8-9 এর বাচ্চা থেকে কোনো প্ল্যান নেবেন, নাকি আপনার ভার্সিটিতে পড়ে এমন মানুষদের কাছে নেবেন? সে প্রসেস করতে পারে, তার প্রসেসিং পাওয়ারটা বেশি, মেইন ফ্রেমের পাওয়ারটা বা প্রসেসিং পাওয়ারটা বেশি, এই বিধায় কি আমরা এইটার আমাদের সাইজটা বড় হয়ে থাকে। ওকে, ক্লিয়ার? না, চ্যাট জিপিটি না, চ্যাট জিপিটি অন্য কিছু, সার্ভারটাতে এই টাইপের কাজটাই করে, সার্ভারটা এই টাইপের কাজ করতে পারে। হ্যাঁ, কিন্তু সার্ভারের সাথে আপনি আরো একটা উদাহরণ দিতে পারেন, সেটা হলো সুপার কম্পিউটার। এখন যেটা বলতেছি, সুপার কম্পিউটার কি আপনি জানেন যে এইটা আসলে ছোট্ট একটা টেবিলের মধ্যে সীমাবদ্ধ না। সুপার কম্পিউটারটা একটা রুম বা একটা ফ্লোর পুরাটা নিয়ে তৈরি হয়ে থাকে, এটার সাইজটা হিউজ পরিমাণ। এমনও সুপার কম্পিউটার আছে যে একতলা দুইতলা মেইনটেইন করে তারপর আপনার রাখতে হয়, সাইজে এত পরিমাণ বড়, এতগুলা সেগমেন্ট থাকে। কেন থাকে? বা গুগলের যে ডাটা সেন্টারগুলো আছে, এগুলো সব কি সুপার কম্পিউটার দিয়ে মেইনটেইন করা হয় না? কারণ কি, এখানে কতগুলা জিনিস আছে, অনেকগুলা ডাটা আছে, এটা আপনার যত মেমোরি বাড়বে তত আপনার সাইজের উপর এটা কি করবে, ডিপেন্ড করতে থাকবে। এই জিনিসটা করে কি, সকল প্রকার জিনিস ফোরকাস্ট করে, যেমন ওয়েদার ফোরকাস্ট বা কোনো ন্যাচারাল ডিজাস্টার বা কোনো কিছু যদি আসে, যে আমার এই স্টক মার্কেটে আমার যে ইনভেস্টমেন্টটা, এটা কি আসলে লাভ হবে না, হ্যাঁ প্রেডিকশন, লস হবে না লাভ হবে, সকল প্রকার এই বড় বড় যে প্রেডিকশন, বা আসলে কি আমার ওই দিনে কার্নিভালটা রাখা উচিত নাকি, এই টাইপের বড় বড় ডিসিশন বা অ্যাপ্রুভাল টাইপ কাজ কে করে? সুপার কম্পিউটার। সুপার কম্পিউটারের সবচেয়ে ইজি এবং সবচেয়ে বড় ফ্যাক্ট কি, এটা কি করে, আমাদের সকল প্রকার মেইন ডিসিশন নিতে হেল্প করে। আমার গল্পটার সাথে যদি আপনি এটা সাইমালটেনিয়াসলি পড়েন, আর কোনো কনফিউশন থাকার দরকার নেই, আপনার স্লাইডও একবার রিডিং করলেই হবে। এটা রিয়েল লাইফ এক্সাম্পল দিবেন যেখানে এগুলো ইউজ করা হয়। হ্যাঁ, এই যে আমি বলি ফার্স্ট থেকে মিনি কম্পিউটার, যেটাকে আমরা মাইক্রো কম্পিউটার, যেটা আমরা সবচেয়ে বলি, এটাকে আপনি কাইন্ড অফ মাইক্রো কম্পিউটার বলতে পারেন। কেন? এটা দিয়ে আমরা স্পেসিফিক কিছু কাজ করি, এন্ড এইটা এখন পর্যন্ত অত হাই লেভেলের মেমোরিও রাখতে পারে না। এটা দিয়ে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী বেসিক কিছু কাজ করতে পারি, গেমিং করতে পারি, অথবা কথা বলতে পারি, ব্রাউজিং করতে পারি। দেখেন, এর বাইরে আমি কি বড় বড় এআই এর কাজ করতে পারি এটা দিয়া, এআই তৈরি করতে পারি এটা দিয়া? না, দিস ইজ কি মাইক্রো কম্পিউটার। সেকেন্ড অফ অল যেটা কাজ করে সেটা কি মিনি কম্পিউটার, অ্যাজ লাইক ইওর ল্যাপটপ, বিগ সাইজ ল্যাপটপ বা ডেস্কটপ। এগুলা কি করে, আরেকটু বড় ডাটা নিয়ে কাজ করতে অভ্যস্ত, এবং এটা একই সাথে ডাটা নিয়েও কাজ করবেন, ডাটা ডিস্ট্রিবিউশন নিয়েও কাজ করে। যেমন আপনি এক্সেল এর কাজ করেন, আপনি কোনো একটা জায়গা থেকে কোনো একটা ডাটা নিয়ে কি করেন, সেটা আপনি একটা এক্সেলে রাখেন এবং সেটা সবাইকে শেয়ার করে দেন। এটা কি ডাটা ডিস্ট্রিবিউশনের কাজ না? এটা আরেকটু আপডেট কাজ করে, তার মানে এটা মিনির কাজ। দেন কি, দেন হলো কি মেইন ফ্রেম কম্পিউটার। মেইন ফ্রেম কম্পিউটারের ক্ষেত্রে এই যে দেখেন, ব্যাংকিং এন্ড টেলিকম সেক্টরের ক্ষেত্রে যেই ধরনের বড় বড় কম্পিউটারগুলো ইউজ করা হয় মেইন ফ্রেম। ব্যাংকিং এন্ড টেলিকম, আমি একটু আগে কি বলছি যে
এই মেইনফ্রেম কম্পিউটারটা মেইনলি আমাদের প্ল্যানিং এ হেল্প করে, তাই না? আপনাদের যত প্রকার প্ল্যানিং আছে সেটা কে করে? মেইনফ্রেম কম্পিউটার। আপনি যদি রিয়েল লাইফ যদি আপনার ফ্যামিলির দিকে তাকান, অনেক বড় বড় ডিসিশনের প্ল্যানিং করতেছে আমাদের বড় ভাই বোনেরা বা যে সবচেয়ে বড় ছেলে বা বড় মেয়ে থাকে। ঠিক একইভাবে এটা প্ল্যানিং এর কাজে হেল্প করতেছে। যেমন ব্যাংকিং আর টেলিকম সেক্টরে আপনার অনেক ডাটা নিয়ে কাজ করতে হয়। এখন আপনি চিন্তা করেন কাকে আপনি ইন্টারেস্ট দিবেন, কাকে আপনি দেউলিয়া ঘোষণা করবেন, সেলফ অ্যাওয়্যার, হ্যাঁ সেলফ অ্যাওয়্যার, বা কাকে আপনি ক্রেডিট কার্ডের প্ল্যাটিনাম ভার্সনটা দিবেন, এই সম্পূর্ণ ডিসিশনটা কে মেক করতেছে? ও নিজে মেইনটেইন করতেছে না। এই কারণে ওর সার্ভারটা দেখবেন যে ব্যাংকিং এ গেলে ওদের একটা আলাদা সার্ভার রুমই থাকে। কেন এটা বড় থাকে? কারণ এটা মেইনফ্রেম কম্পিউটার, এটা ডাটা স্টোরেজ বা লিমিট ক্ষমতা বেশি, ডাটা প্রসেস ক্ষমতা বেশি, এবং এটা একই সাথে অনেকগুলো প্রসেসর এবং অনেকগুলো ইউজার নিয়ে কাজ করতে পারে। আপনার কি মনে হয় যে ব্যাংকিং এ একজন দুইজন বা 200 জন থাকে ইউজার হ্যান্ডেল করার জন্য? না, হাজার হাজার অ্যাকাউন্ট থাকে, হাজার হাজার অ্যাকাউন্টের হাজার হাজার ক্যাটাগরি থাকে, তাই না? আপনার কি মনে হয় যে 2000 যদি ব্যাংকের কাস্টমার থাকে 2000 কি 2000 একই টাইপের? না, কারো ফিক্সড ডিপোজিট থাকে, কারো জাস্ট স্টুডেন্ট অ্যাকাউন্ট থাকে, কারো অন্য কোনো কিছু থাকে, কেউ লোন নেয়। সম্পূর্ণ ফ্যাক্টটাই কাজ করতেছে ডিসিশন মেকিং এর উপর। প্ল্যান করতেছে সে যে অ্যাকচুয়ালি আমি কাকে কোন ক্যাটাগরিতে ফেলাবো, কার 2% ইন্টারেস্ট বাড়ছে, কার 5% ইন্টারেস্ট বাড়ছে, কে ক্রেডিট কার্ডের বিল প্রপারলি জমা দিতে পারে নাই এই কারণে তাকে আমি আরো বেশি চার্জ করব, কে টাইমলি আমার সব ট্যাক্স পে করছে তাকে আমি রিওয়ার্ড দিব। সব কি একটা প্ল্যানিং এর অন্তর্ভুক্ত করে না? ইভেন্চুয়ালি দেখবেন যে আপনি যখন লোন দিবেন, এই লোন দেওয়ার টাইমে আপনার কাছ থেকে অনেকগুলা সাজেশন চায় যে আপনার কাছে কি কি আছে, আপনার কোনো সম্পদ আছে নাকি, বা আপনি কেন লোন নেবেন। তারপর কি করে সে ডিসিশন মেক করে না যে আমি এখন তাকে লোন দিতে পারবো। সবাইকে কিন্তু ব্যাংক লোন দেয় না, লোন অ্যাপ্রুভাল লাগে, তাই না? তো এই যে ডিসিশন মেকটা করতেছে, প্ল্যানিং করতেছে যে কাকে আমি লোন দিব কাকে দিব না, সম্পূর্ণটা কি করতেছে? মেইন ফ্রেমের উপর দাঁড়াইছে, এবং এটা মিলিয়নস অফ ট্রানজাকশন প্রায় সেকেন্ডে করে ফেলে। আপনি চিন্তা করেন, আপনি যখন এটিএম বুথের লাইনে দাঁড়াবেন, পার পারসন এভারেজে আমি দেখছি যে অনেকে অনেক বেশি উঠায়, অনেকে কম উঠায়, বাট এভারেজ যদি চিন্তা করি পার পারসন 25,000 টাকা করে উঠাচ্ছে। চিন্তা করেন, কারণ কেউ 500 টাকা উঠাইতেছে, কেউ 50,000 টাকা উঠাইতেছে, বাট এভারেজ যদি চিন্তা করি 25,000 উঠাচ্ছে, ধরেন 20,000। এই ধরনের ট্রানজাকশন গুলা ধরেন 1 মিনিটের মধ্যে আপনি ধরেন লাইনে দাঁড়ালো 50 জন বা 100 জন, একসাথে বা 1 সেকেন্ডে আপনার 25 লাখ টাকা ট্রানজাকশন হয়ে গেল। তার মানে আপনি চিন্তা করেন যে যেহেতু মেইনফ্রেম কম্পিউটারটা অনেকগুলা ডাটা নিয়ে কাজ করতে পারে, মিলিয়নস অফ ট্রানজাকশন ক্যালকুলেট করতে পারে, এই কারণে ব্যাংকিং সেক্টরে মেইনফ্রেম কম্পিউটার ইউজ করা হয়। এরপর আরো একটা যদি উদাহরণের কথা চিন্তা করি, সেটা হলো টেলিকম সেক্টর। এখানে বলা আছে টেলিকম সেক্টরে কি হয়, যেমন ধরেন গ্রামীণ ফোন। চিন্তা করেন গ্রামীণ ফোন যখন আপনার কাছ থেকে আপনি নরমাল কল রেটে কথা বলেন, একরকম টাকা কাটে। এখন কি এমন কি হয় যে আপনি যখন কথা বলতেছেন তখন পুরো বাংলাদেশ বা তাদের অপারেটর যেখানে যেখানে আছে সবাই কি বন্ধ হয়ে আছে? না, একই টাইমে উনিও কথা বলতেছেন, উনিও কথা বলতেছেন, উনিও কথা বলতেছেন। তার মানে তাদের হিসাবগুলো একসাথে সে ক্যালকুলেট করতে পারতেছে উইদিন সেকেন্ড। কল করার কাটার সাথে সাথে আপনার টাকাটা কাটতেছে, তার মানে কি ট্রানজাকশনটা অনেক বেশি হচ্ছে। আবার দেখেন যখন আপনি ইমার্জেন্সি ব্যালেন্স নিচ্ছেন তখন মেইন কল রেটের চেয়ে কিন্তু একটু বেশি টাকা কাটে, চিন্তা করছেন? আবার যখন আপনি মিনিট প্যাক কিনতেছেন তখন একটু কম কাটতেছে। দেখেন সম্পূর্ণটা কি একটা প্রসেসিং এর মধ্যে দিয়ে যাচ্ছে না, সম্পূর্ণটা কি একটা ডিসিশন মেকিং প্ল্যানিং এর উপর দিয়ে যাচ্ছে না। এবং সবচেয়ে বড় কথা, যখন আপনার মিলিয়নস অফ ট্রানজাকশন খুব দ্রুত কাজ করানো লাগবে তখন আপনার মেইন ফ্রেমের কথা চিন্তা করতেই হবে। আর এই কারণে দেখবেন মেইন ফ্রেম কম্পিউটারগুলো অনেক বড় হয়ে থাকে ন্যাচারাল কম্পিউটারগুলো থেকে। আপনার কাছে যে ল্যাপটপ ডেস্কটপ আছে তাদের থেকে একটু বড় হয়ে থাকে। এবং মজার বিষয় হলো মেইন ফ্রেম কম্পিউটার কখনো আপনি কি তুলে নিয়ে উঠায় নিয়ে যেতে পারবেন না। চিন্তা করেন আপনি ব্যাংকের একটা সার্ভার উঠে নিয়ে চলে যাইতেছেন, কখনো এটা, হ্যাঁ মানে এটা কখনো সম্ভব না, কারণ এটা সাইজে বড় এবং এটা পোর্টেবল না। ওকে, এরপর যেটা আছে যে সবচেয়ে বড় জিনিস যে সুপার কম্পিউটার। সুপার কম্পিউটার কি করে? মেইনলি আমাদের যে কোনো ক্যালকুলেশন করে প্রিডিক্ট করতে হেল্প করে, যে কোনো কিছু। যেমন
ওয়েদার ফরকাস্টিং এ বাংলাদেশের বিটিভি চ্যানেল দেখলে দেখবো যে একটা বাটি ঘুরতেছে এরকম করে ওয়েদার ফরকাস্টের টাইমে কি হচ্ছে ওইটা আসলে ওইটা সেখান থেকে ডাটাটা নিচ্ছে ডাটা থেকে নেওয়ার পর সে ওই কম্পিউটারে প্রসেস করতেছে প্রসেস করার পর সে একটা ভিউ পাচ্ছে স্যাটেলাইট ভিউ পাচ্ছে স্যাটেলাইট ভিউ থেকে সে প্রিডিক্ট করতেছে যে হয়তো বা পরের দিন সকালবেলায় আমাদের এই কক্সবাজার বা সুন্দরবনের উপর থেকে এই ঝড়টা যাবে সম্পূর্ণ ম্যাটারটা কি প্রিডিকশনের উপর দিয়ে চলতেছে না বা বলে কি 8 নম্বর বিপদ সংকেত 7 নম্বর বিপদ সংকেত সবকিছু কি করতেছে প্রিডিক্টের উপর কাজ করতেছে দেখবেন যে মাঝে মাঝে বলতেছে যে পরের দিন একদম ধুমায়া ঝড় হবে কিন্তু পরের দিন আপনি দেখতেছেন একদম রোদে ভরা তো এই জিনিসটা কি প্রিডিকশনের কারণে হচ্ছে কম্পিউটার সুপার কম্পিউটার যত পাওয়ারফুল হবে প্রিডিকশন 100% কখনো কোনো কাজে হবে না আপনি যদি একটা প্রজেক্ট তৈরি করে বলেন যে এটা 100% প্রিডিক্ট করতে পারে সেটা কখনোই সম্ভব হবে না সেটার ফল থাকবে 100 বারে 99 বার ঠিক হলে একবার ভুল হইতে হবে না বা তারও কম 200 বারে একবার ভুল হইলে বাট আপনার এটা ভুল হইতে পারে সুপার কম্পিউটারের সাইজ কেন বড় হয় কারণ এটার মধ্যে মেকানিজম এবং প্রসেস বা হার্ডওয়্যার গুলো অনেক পাওয়ারফুল থাকতে হবে কারণ প্রিডিকশন করা মুখের কথা না আপনি প্ল্যানিং করতে পারেন আপনি যে কোনো ডাটা নিয়ে স্টোর করতে পারেন প্রসেস করতে পারেন কিন্তু প্রিডিকশন আরো এক ধাপ উপরে প্রিডিকশনের জন্য আপনার বড় বড় হার্ডওয়্যার লাগবে বড় বড় প্রসেসিং পাওয়ারের কম্পিউটার লাগবে এই কারণে আপনার দেখবেন যে সুপার কম্পিউটার সাইজটা কি হয় সবথেকে বড় হয় কি বললাম সুপার কম্পিউটারের সাইজ সবথেকে বড় হয় এবং একটা জিনিস যেভাবে আপনি ওই যে বাবা মারা যেভাবে সবচেয়ে বড় বড় ইম্পর্টেন্ট প্রিডিকশন গুলো আমাদের ক্ষেত্রে বলে ঠিক একই ভাবে সুপার কম্পিউটারটাও এই একই জিনিস করে তার মানে এটা একসাথে সাইজ বাড়ার সাথে সাথে তার কাজ বা প্রসেসিং পাওয়ারটাও সে কি করতেছে বাড়ায় দিতেছে এখন বুঝতে হবে যে আমি যখন প্রিডিকশন ওয়ার্ডটা বলবো আমি আপনাদের ধরেন একটা টেস্ট কেস দিয়ে দিলাম একটা স্টোরি বললাম এখন আপনাকে এই স্টোরি থেকে বলতে হবে যে এই রোলটা কে প্লে করছে এবং সেটা কম্পিউটারের সাইজের বেসে যদি চিন্তা করি কোনটা সেক্টরে পড়ে মনে আছে না যেভাবে আমরা টাইপের উপর ডিপেন্ড করে একরকম কম্পিউটার বলছিলাম পারপাসের উপর ডিপেন্ড করে একরকম কম্পিউটার বলছিলাম এখন একটা ল্যাপটপ একই সাথে টিপিক্যালি কি হতে পারে জেনারেল পারপাস কম্পিউটার হতে পারে একই সাথে কি হতে পারে সে মাইক্রো মিনি কম্পিউটার হতে পারে না মিনি ফ্রেমওয়ার্ক হতে পারে না তার মানে আপনার এইটা থেকে আপনার গল্প থেকে বের করে আনতে হবে যে ধরেন আমি ভাই বোন দিয়ে একটা গল্প বললাম ভাই অ্যাকচুয়ালি কোন টাইপের কম্পিসিতে পড়ে ওকে এখানে আমার যে টাইপগুলো আছে যে আমরা এক লাইনে যেগুলো আমরা সব দেখছিলাম যে এই যে কোথায় এই যে এটা যদি আমি বলি যে সে আমাদের একটা ঘরে একটা কম্পিউটার আছে যেটা দিয়া আমার ছোট ভাই গেম খেলে এবং সেটা হলো সে চাইলে সে ভার্সিটিতে নিয়ে যেতে পারে এবং সেটা বিভিন্ন ধরনের অ্যানালাইসিসও করতে পারে তাহলে আপনার অ্যানসার কি হবে সেটা টিপিক্যালি একটা ডিজিটাল ডিভাইস নট হাইব্রিড এটা একটা ডিজিটাল ডিভাইস এবং সে কি একটা মিনি কম্পিউটার কারণ সেটা দিয়ে ডাটা এক্সচেঞ্জ করতে পারতেছে এবং একই সাথে এটা কি জেনারেল পারপাস কম্পিউটার তাই না কারণ সেটা দিয়ে জেনারেল সকল কাজ করতে পারতেছে এখন আমি যদি আরেকটা কথা বলি যে এক লোক পেট্রোল পাম্পে যে তারপর কি করলো সে সেখানে কি জানি কিছু পরিমাণ তেল নিল সেই তেলের ডাটাগুলা কত টাকা হয়েছে এবং কতটুকু তেল খরচ হয়েছে সেটা দেখালো এখন এটা আপনি কি বলবেন সেটা হাইব্রিড কম্পিউটার যেহেতু সাইজ বড় কিন্তু বেশি সাইজ বড় না মেইন ফ্রেম কম্পিউটার এবং এটা কি জেনারেল না স্পেসিফিক এখন কি বুঝতে পারতেছেন যে কিভাবে অ্যানসার করতে হতে পারে আপনি জাস্ট বেসিক জানেন বেসিকটা জানলে আপনি সেখান থেকে এক্সট্রাক্ট করে রেজাল্টটা বের করে সেটা সম্পর্কে একটু বলবেন যে ওকে এটা ডেফিনিশন এটা ডেফিনিশন এটা ক্লিয়ার হইছে এইটাই ছিল আমাদের অধ্যায় 2 আমাদের অধ্যায় 2 এর উপর বেশি প্রেসার দেওয়ার দরকার নেই আপনারা জাস্ট এইটার বেসিকটা জানবেন আমি আবারও বলতেছি কি আপনারা এটা জাস্ট বেসিক জানবেন আপনারা জাস্ট বেসিক জানলে এটা আলটিমেটলি অ্যানসার বের করতে পারবেন আমি এমসিকিউ তে দিতে পারি একটা স্টোরি দিয়ে এটা কোনটার আন্ডারে পড়ে আপনি ওইটা বলবেন যে এটা হয় পিস যে কোনো একটা দিবেন অথবা তিনটাই হইতে পারে আপনি 1 2 3 ও দেখাবেন এমসিকিউ এভাবে আসতে পারে তাই না তো অধ্যায় 2 সম্পর্কে আমার এতটুকুই বলার ছিল আমি আপনাদের নোটিশ গ্রুপে যেহেতু অ্যাড নাই আমি আপনাদের আজকে মনে হয় অ্যাড হইছি আমি আচ্ছা